আপনারা শুনছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। আজ আমরা পাঠ করব আন্তর্জাতিক বেস্ট সেলার বিখ্যাত লেখক ডাক্তার জোসেফ মার্ফির লেখা বই দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটির ৩য় অধ্যায়। আপনি যদি অডিও বুক শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের পজিটিভ সময় চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বইটি ভীষণ বড়, তাই আমরা প্রতিদিন একটি করে চ্যাপ্টার আপলোড করি। আশা করব আপনারা সাথেই থাকবেন। অধ্যায় ৩, মস্তিষ্কের কার্যশৈলী। আপনার মন আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। ভালো চিন্তা করলে ভালো হবে, খারাপ চিন্তা করলে খারাপ হবে। আপনারা সেটাই হয়ে ওঠেন যেটা আপনারা সারা দিন চিন্তা করেন। কিছু বাক্য অনুসরণে বদলে যাবে জীবন। একটু সময় নিয়ে চিন্তা করুন তো, আমরা যে স্বপ্নগুলো দেখি তা কি বিশ্বাস করি? সব হয়তো করি না, কিছু কিছু করি। কারণ আমরা বুঝতে পারি কোনগুলো বাস্তব হতে পারে আর কোনগুলো পারে না। স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের ক্রিয়াফল। প্রতিদিন প্রায় ৬৫,০০০ চিন্তা মনে আসে, যার অধিকাংশই নেতিবাচক। শিক্ষা দীক্ষার ছাঁকনি দিয়ে ছেঁকে বেশিরভাগ চিন্তাকেই অবদমন করি আমরা, যা পরে স্বপ্ন হয়ে ভেসে ওঠে মনের পর্দায়। কতজন বিশ্বাস করি সেই স্বপ্ন পূরণ সম্ভব? খুব কম সংখ্যক, তাই না? পূরণযোগ্য স্বপ্নগুলোকে পরিচর্যা করলে তা সত্য হওয়া সম্ভব। আসলে আমাদের সংশয় এটি বিশ্বাস করতে বাধা দেয়। আমরা কেবল স্বপ্ন দেখেই শেষ, তা পূরণের জন্য পরিশ্রমের চিন্তা হয়তো মাথায় আসে না। বিজ্ঞানী APJ আবুল কালাম আজাদ বলেছেন, স্বপ্ন তো তা নয় যা ঘুমের মধ্যে দেখা দেয়, স্বপ্ন সেটাই যা ঘুমোতে দেয় না। তিনি জীবনের লক্ষ্যকে বলেছেন স্বপ্ন, যা জেগে দেখতে হয় এবং পূরণের জন্য কাজ করতে হয়। বেশিরভাগ মানুষেরই এই লক্ষ্য অর্জন হয় না, কারণ তারা অনিশ্চয়তায় ভোগে এবং নিজেকে সেইভাবেই প্রস্তুত করে। আমি আগেই বলেছি যে শব্দের আছে জাদু ক্ষমতা। আপনি নিজেকে যা বলবেন আপনি আসলে সেটাই। তো নিজেকে ইতিবাচক কথা বলে দেখুন, জাদুর মতো কাজ করবে। আপনার উচ্চারিত প্রতিটি শব্দ মস্তিষ্ক বিশ্বাস করে। আপনাকে প্রতিনিয়ত ব্রেইন ওয়াশ করা হচ্ছে অন্যদের জন্য। ফলে আপনি আটকা পড়ে যাচ্ছেন ব্যর্থতার চোরাবালিতে। এবার সফলতার জন্য নিজেকে ব্রেইন ওয়াশ করুন। নিজেকে প্রতিদিন ইতিবাচক কথা শোনান। তাহলে মস্তিষ্ক সেগুলো বিশ্বাস করতে শুরু করবে, আর ফল দেখতে পাবেন অচিরেই। তো চলুন দেখে নেই জীবনে বদলে দেওয়ার মতো 10টি বাক্য। কেমন হয় যদি সফলতাই অভ্যাসে পরিণত হয়? আমি পারব। বিশ্বাসই অর্ধেক পথ এগিয়ে দেবে আপনাকে। বিশ্বাস করুন যে আপনি পারবেন, যে বাধাই আসুক তা জয় করবেন। আপনি নিজেকে বলুন যে আপনি পারবেন। নিজেকে না বললে বিশ্বাস আসবে না। বিশ্বাস ঘাটতি থাকলে কোনো কিছুই সম্ভব নয়। আমি আত্মবিশ্বাসী। আপনি সাফল্যের জন্যে আত্মবিশ্বাসী। আপনার আর সাফল্যের মধ্যে একমাত্র সেতু হলো আত্মবিশ্বাস। চারদিকের অস্থিরতা আপনাকে বাধা দিতে চাইবে, কিন্তু আত্মবিশ্বাস থাকলে আপনি সাফল্যের জন্য হবেন অপ্রতিরোধ্য। আত্মবিশ্বাস ছাড়া মানুষ কেবল একটি ফ্রেম ছাড়া কিছুই নয়। ফ্রেমটি আপনার কাছে মূল্যবান নাকি ছবিটা? ছবিটা ফ্রেমের মধ্যে রাখলেই তা দৃষ্টিগ্রাহ্য হয়ে উঠবে। তাই আপনাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে দিন এবং তা নিজেকে শোনান। আমি অবশ্যই করব। অলসতার মতো পচা কিছু নেই। এটি মানুষকে সামনে এগোতে দেয় না। জীবন বহতা নদীর মতো, নদীর জল আটকে থাকে না, বয়ে চলে। তেমনি কাজ করলে জীবনও বয়ে চলবে অনন্তের পানে। কখনো পিছু হটবেন না। নিজেকে বলুন যে আপনি পারবেন এবং করবেন। আমি নিশ্চিত। যা করবেন তা নিশ্চিত হয়েই করবেন। জেনে শুনে এগোন। না জানাটাই বরঞ্চ কষ্টকর। দ্বিধাকে জীবন থেকে মুছে ফেলুন। দ্বিধার পরিমাণ বেশি হলে কাজটি বাদ দিন। তবে ঝুঁকি ছাড়া
সফলতা অর্জন অসম্ভব। আপনি নিশ্চিত যে কোনো বিষয়ে সেটা নিজেকে বারবার বলুন এবং আপনার দিকে আকর্ষণ করুন। বারবার বললে তা আপনার দিকেই আকৃষ্ট হবে। দৃঢ়ভাবে বলুন ও প্রতিচ্ছবি তৈরি করুন। চাওয়াটাই খুব দ্রুত পাওয়া হয়ে যাবে। আমি সবচেয়ে ভালোটাই চাই। কথায় আছে, চাওয়ার মতো করে চাইলে ঈশ্বরকেও পাওয়া যায়। যা চান তা যেন সর্বোত্তম হয়, এটা মনে রাখবেন। তার জন্য কিন্তু সর্বোত্তম পরিশ্রমটুকুও কার্পণ্য করবেন না। ক্রমাগত নিজেকে বলতে থাকুন, আমি সমর্পিত। কোনো কাজের জন্য সমর্পণ সবচেয়ে জরুরি। এর মূল্য অনেক বেশি। আপনার চাওয়াটিকে পাওয়ায় পরিণত করতে চাইলে সমর্পণের দ্বারস্থ হতে হবে। কোনো বাধা দমাতে পারবে না আপনাকে। এমন কোনো শক্তি নেই যা কোনো সৎ চাওয়াকে ব্যর্থ করতে পারে। সময় আছে, সময় নেই বলবেন না কখনো। মানে আপনি যদি কাজটি করতে চান তো সময় স্বল্পতার দোহাই দেবেন না। সময় দেয়া কঠিন কোনো বিষয় নয়। দেখুন, সফল মানুষগুলো কত শত কাজ করেন স্বল্প সময়ের মধ্যে। এখানে ইচ্ছাশক্তি গুরুত্বপূর্ণ, অন্য কিছু নয়। কাজকে সময় দিন, কাজও আপনাকে সুন্দর ফল এনে দেবে। আমি জানি না বাক্যটি কখনো বলবেন না। পরিবর্তে বলুন, আমি জানি। এটি আপনার আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগাবে। কি জানেন আপনি? আপনি জানেন যে আপনি লক্ষ্যার্জনে সফল হবেন। এটা বিশ্বাস করে প্রতিদিন বারবার নিজেকে বলতে থাকুন, আমি প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছি। খারাপ দোষগুলোকে ছাড়া আসলে হারানোর কিছু নেই, তবে ভালো গুণগুলো অর্জনের যথেষ্ট সুযোগ আছে। ভাবুন, প্রতিদিন ভালোত্ব দিয়ে ভরে উঠেছে আপনার জীবন। সেই আনন্দ ছড়িয়ে যাচ্ছে সবখানে। অনুভব করুন সমৃদ্ধময় প্রশান্তি। নিজের সাথে কথা বলুন আপনি প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছেন। উপরিউক্ত বাক্যগুলি নিয়মিত চর্চা করলে আপনার জীবন বদলে যাবে অবিশ্বাস্যভাবে। বিজ্ঞান বলে যে কোনো কিছু 21 দিন একটানা করলে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। কেমন হয় যদি সফলতাই অভ্যাসে পরিণত হয়? মস্তিষ্ক কেমন করে কাজ করে? মস্তিষ্কেই আপনার সব থেকে মূল্যবান সম্পদ, কারণ এটা সর্বদা আপনার সাথে থাকে। কিন্তু এর অলৌকিক শক্তি আপনার একমাত্র তখনই অর্জন হবে যখন আপনারা এটার উপযোগ করতে জেনে যাবেন। আপনারা এটা জানেন যে আপনার মস্তিষ্কের দুটি স্তর থাকে, চেতন বা যৌক্তিক স্তর এবং অবচেতন বা অযৌক্তিক স্তর। আপনারা নিজের চেতন মন দিয়ে বিচার করেন। এই অভ্যাসগত বিচার আপনার অবচেতন মনে চলে যায়। এটাই আপনার চিন্তাধারার প্রকৃতির অনুরূপ পরিস্থিতি গড়ে তুলতে কাজ করে। আপনার অবচেতন মন আপনার ভাবনাগুলোর রচনাত্মক স্থান হয়। ভালো চিন্তা করলে আপনার ভালো পরিণাম অর্জন হবে, আর খারাপ চিন্তা করলে খারাপ লক্ষ্যের প্রাপ্তি হবে। আপনার মস্তিষ্ক এই প্রকারে কাজ করে। আপনারা সর্বদা এটা মাথায় রাখবেন, একবার যখন অবচেতন মন কোনো চিন্তাধারাকে গ্রহণ করে নেয়, তখন সে তৎক্ষণাৎ সেটার উপরে কাজ করতে শুরু করে দেয়। এখানে বোঝার মতো বিষয় হচ্ছে, অবচেতন মনের নিয়ম ভালো এবং মন্দ দু প্রকারের চিন্তাধারার উপরে এক সমান কাজ করে। এই নিয়মের প্রয়োগ নেতিবাচক রূপে করা হলে ব্যর্থতা, কণ্ঠ আর দুঃখ উৎপন্ন হয়, আর এর প্রয়োগ ইতিবাচক রূপে করা হলে সেটা সৎ ভাবনাপূর্ণ আর সৃজনাত্মক হয়। এই প্রকারের চিন্তাধারা দ্বারা আদর্শ স্বাস্থ্য, সফলতা এবং সমৃদ্ধির প্রাপ্তি হয়। সঠিকভাবে চিন্তা করলে আপনার মানসিক শান্তি আর সুস্থ শরীরের প্রাপ্তি হয়। আপনারা মানসিক রূপে যেই জিনিসটাকে সত্য বলে মনে করবেন, আপনার অবচেতন মন সেটাকেই স্বীকার করে নেবে এবং সেটাকেই আলোকিত করে তুলবে। ব্যাস, একবার আপনার অবচেতন মনের সব চিন্তাধারা স্বীকার করে নেওয়ার অপেক্ষা। তারপর আপনার অবচেতন মনের নিয়ম আপনার মনের মতো স্বাস্থ্য, শান্তি আর সমৃদ্ধি প্রদান করতে শুরু করে দেবে। আপনারা আদেশ দেওয়া মাত্র আপনার অবচেতন মন বিশ্বস্ততার সঙ্গে বৈচারিক ছাপকে আলোকিত করে তুলতে নিষ্ঠার সাথে কাজ শুরু করে দেবে।
মস্তিষ্কের নিয়ম অবচেতন মনের প্রতিক্রিয়া চেতন মনে রাখা চিন্তাধারার প্রকৃতি দ্বারা নির্দিষ্ট হয়। মনোবিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে, যখন একবার চিন্তাধারার আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায়, তখন মস্তিষ্কের কৌশিকাগুলো সেটার ছাপ ছেড়ে দেয়। অবচেতন মন একবার কোনো চিন্তাধারাকে স্বীকার করে নিলে সে সেটাকে আলোকিত করে তুলতে কাজে লেগে যায়। চিন্তাধারাগুলোর সাহচর্য অনুসারে কাজ করে চলে। এটা আপনার লক্ষ্যকে আলোকিত করে তোলার জন্য সেসব অংশগুলোর প্রতিটির প্রয়োগ করে, যেগুলো আপনারা সারা জীবন ধরে একত্রিত করেন। এটা আপনার ভেতরের অসীম শক্তি, এনার্জি, নিয়মের প্রয়োগ করে। অনেকবার এটা আপনার মুশকিলের সমাধান তৎক্ষণাৎ খুঁজে বের করে, যখন কি অনেকবার অনেক বেশি সময় লাগে। এর পদ্ধতি বোঝা সত্যি বড়ই জটিল। সচেতন এবং অবচেতন মনের ক্ষেত্র। সচেতন আর অবচেতন এই দুটো আলাদা আলাদা মস্তিষ্ক নয়, বরং এই দুটো হচ্ছে একই মস্তিষ্ক হতে থাকা গতিবিধির দুইটি ক্ষেত্র। আপনার চেতন মন হচ্ছে যৌক্তিক মস্তিষ্ক। এটা হচ্ছে মস্তিষ্কের সেই অংশ যেটা বিকল্প বেছে নেয়। উদাহরণ হিসেবে আপনারা নিজের পুস্তক, নিজের বাড়ি, নিজের জীবনসাথী বেছে নেন। আপনারা নিজের সকল নির্ণয় নিজের চেতন মন দ্বারা গ্রহণ করেন। অন্যদিকে আপনার সচেতন নিয়ন্ত্রণ ছাড়াই আপনার হার্ট নিজের থেকে কাজ করে এবং হজম শক্তি কাজ করছে, রক্ত সঞ্চালন অব্যাহত থাকছে, আর আপনি নিঃশ্বাস গ্রহণ করার অনিবার্য প্রক্রিয়াগুলো চলতে থাকছে। এসব কাজ আপনার অবচেতন মন করে। এসব প্রক্রিয়ার জন্য আপনার চেতন নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। আপনারা নিজের অবচেতন মনের উপরে যেই ছাপ ছেড়ে যান বা আপনারা যাতেই প্রবল বিশ্বাস করেন, আপনারা অবচেতন মন সেটাকেই স্বীকার করে নেয়। এটা আপনার চেতন মনের মতো তর্ক করে না। আপনার অবচেতন মন সেই মাটির সমান হয়, যেটা যে কোনো প্রকারের বীজকে স্বীকার করে নেয়, তা সে বীজ ভালো হোক বা মন্দ। আপনার চিন্তাধারা সক্রিয় হয়। সেটা হচ্ছে বীজ। নেতিবাচক বা বিধ্বংসাত্মক চিন্তাধারা আপনার অবচেতন মনে নেতিবাচক রূপে কাজ করে। একদিন না একদিন সেটা ঠিকই প্রকট হবে আর নিজের অনুরূপ কোনো নেতিবাচক ঘটনা তৈরি করবে। এখানে দৃষ্টি দেওয়ার মতো ব্যাপার হচ্ছে, আপনার অবচেতন মন কখনোই এটা প্রমাণ করার চেষ্টা করে না যে আপনার চিন্তাধারা ভালো না খারাপ, না ঠিক না ভুল। এটা কেবল আপনার চিন্তাধারা বা পরামর্শের প্রকৃতির অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে। যেমন আপনারা যদি কোনো মিথ্যা জিনিসকেও চেতন রূপে সত্য বলে মেনে নেন, তাহলে আপনার অবচেতন মন সেটাকে সত্য বলে মেনে নেবে আর সেইটার অনুরূপ পরিণাম প্রদান করবে, কারণ আপনারা এটাকে চেতন রূপে সত্য বলে মেনে নিয়েছেন। মনোবিজ্ঞানীদের গবেষণার প্রয়োগ। মনোবিজ্ঞানীরা বেশ কিছু মানুষের উপরে গবেষণা প্রয়োগ করেন। তাদের দ্বারা করা অনুসন্ধান থেকে এটা জানতে পারা যায় যে অবচেতন মন এমন কোনো নির্বাচন বা তুলনা করে না যেটা যৌক্তিক প্রক্রিয়ার জন্য জরুরি হয়। আপনার অবচেতন মন যে কোনো পরামর্শকে স্বীকার করে নেবে, তা সেটা সম্পূর্ণ মিথ্যা হলেও। পরামর্শ মেনে নেওয়ার পরে সেটা তার প্রকৃতি অনুসারে প্রতিক্রিয়া ব্যক্ত করবে। আপনার অবচেতন মন ঠিক কতটা পরামর্শশীল সেটা বোঝার জন্য আসুন একটা উদাহরণ দেখা যাক। যদি কোনো সম্মোহন বিশেষজ্ঞ কোনো ব্যক্তিকে এমন পরামর্শ দেন যে তিনি হচ্ছেন নেপোলিয়ন বেনাপোর্ট বা কুকুর অথবা বিড়াল, তাহলে সেই ব্যক্তি সম্পূর্ণ গম্ভীরতার সাথে সেই ভূমিকা পালন করতে শুরু করবেন। কিছু সময়ের জন্য তার সম্পূর্ণ ব্যক্তিত্ব বদলে যাবে। সেই ব্যক্তি নিজেকে সেটাই মেনে নেবেন যেমন পরামর্শ সম্মোহক বিশেষজ্ঞ দিয়েছেন। কোনো নিপুণ সম্মোহন বিশেষজ্ঞ নিজের কোনো ছাত্রকে এমন পরামর্শ দিতে পারেন যে সে যেন নিজের পিঠ চুলকায়। অন্য কোনো ছাত্রকে এমন পরামর্শ দিতে পারেন না। তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, তিনি তৃতীয় ছাত্রকে এমন পরামর্শ দিতে পারেন যে সে হচ্ছে মার্বেল পাথরের তৈরি এক ভাস্কর, এবং চতুর্থ ছাত্রকে তিনি এমন পরামর্শ দিতে পারেন যে তাপমাত্রা শূন্যের থেকেও নিচে নেমে এসেছে।
আর সে বরফের মতো জমে গেছে। প্রতিটি ছাত্র তার জন্য দেওয়া বিশেষ পরামর্শ অনুরূপ কাজ করেন। তারা সেই সব পরিস্থিতিকে উপেক্ষা করবে যেটা সেই সম্মোহনের পরামর্শের অনুরূপ হবে না। এই উদাহরণ আপনার চেতন মন বা যৌক্তিক মস্তিষ্ক আর আপনার অবচেতন মনের পার্থক্যকে রেখাঙ্কিত করে। আপনার অবচেতন মন ভাবনাত্মক আর চয়নহীন হয়। এটা সেসব প্রতিটি জিনিসকে মেনে নেয় যেগুলো আপনার চেতন মন সত্য বলে মানে। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় যে আপনারা এমন চিন্তাধারা আর আধার বাক্য বেছে নেবেন যেগুলো আপনার সুখ প্রদান করে, আপনার চিকিৎসা করবে এবং আপনার আত্মাকে খুশিতে ভরিয়ে তুলবে। যথার্থবাদী এবং কল্পনাবাদী মাইন্ড। আপনার অবচেতন মনকে অনেক ক্ষেত্রে যথার্থবাদী মনও বলা হয়, কারণ এর সম্বন্ধ বাহ্যিক বস্তুর সাথে থাকে। যথার্থবাদী মন বাইরের বিশ্বের প্রতি জাগরুক হয়। এর অবলোকনের সাধন হচ্ছে পঞ্চ শারীরিক ইন্দ্রিয়। যথার্থবাদী মন পরিবেশের সাথে যোগাযোগ করার পথ প্রদর্শক আর নির্দেশকও হয়। এটা সকল পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞানার্জন করে। যথার্থবাদী মন অবলোকন, অভিজ্ঞতা আর শিক্ষা থেকে শেখে, কারণ যথার্থবাদী মনের সবথেকে বড় কাজই হলো তর্ক করা। এমনটা ধরে নেওয়া যাক যে আপনারা হচ্ছেন সেই হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকদের অন্যতম যারা প্রতি বছর গ্র্যান্ড ক্যানিয়ন ভ্রমণে যান। আপনারা এমন নিষ্কর্যে এসে পৌঁছাবেন যে এটা হচ্ছে বিশ্বের সবথেকে অদ্ভুত প্রাকৃতিক আশ্চর্যগুলোর মধ্যে অন্যতম, কারণ আপনার অবলোকন এখানকার অবিস্মরণীয় গভীরতা, পাথরগুলোর জটিল আকার বা গঠন, ভিন্ন ভিন্ন স্থানে রঙের অদ্ভুত চিত্রকারের উপরে আধারিত হবে। আর এটাই আপনার যথার্থবাদী মনের কাজও হয়। এমন দর্শন করেই কিন্তু আপনি এই উপসংহারে এসেছেন। এর সবই আপনার যথার্থবাদী মনের কাজ। আপনার অবচেতন মনকে প্রায় ক্ষেত্রেই কল্পনাবাদী মনও বলা হয়। আপনার কল্পনাবাদী মন নিজের পরিবেশের প্রতি জাগরুক হয়, কিন্তু শারীরিক ইন্দ্রিয়গুলোর মাধ্যমে নয়। আপনার অবচেতন মন অভ্যন্তরীণ জ্ঞান দ্বারা অনুভব করে, কারণ এতেই ভাবনা আর স্মৃতির ভাণ্ডার রয়েছে। কল্পনাবাদী মন নিজের উচ্চতম কার্য সেই সময় করে যখন যথার্থবাদী ইন্দ্রিয়গুলো নিজের কাজ করে না, অর্থাৎ যখন যথার্থবাদী মন শিথিল হয় সেই সময় কল্পনাবাদী বুদ্ধি সব থেকে ভালোভাবে কাজ করে। কল্পনাবাদী মন চোখের ইন্দ্রিয় ছাড়াই দেখে। এটা এক প্রকারের অতীন্দ্রিয় ক্ষমতা হয়, যেটা আপনার সাথে যুক্ত সকল ঘটনার ব্যাপারে অনুভব করতে পারে। কল্পনাবাদী মন দূর দেশগুলোতে যাত্রা করতে পারে এবং প্রায় অত্যন্ত সঠিক আর সত্য তথ্য অর্জন করতে পারে। কল্পনাবাদী মনের মাধ্যমে আপনারা অন্য ব্যক্তিদের চিন্তাধারার ব্যাপারে জানতে পারেন। মুখ বন্ধ খামের চিঠিতে কি লেখা আছে সেটাও জানতে পারেন। আপনারা যদি একবার যথার্থবাদী আর কল্পনাবাদী মনের পারস্পরিক কার্যবিধিকে জেনে নেন, তাহলে আপনারা প্রার্থনা করার সত্যিকারের আর্ট শেখার জন্য ভালো অবস্থায় পৌঁছে যাবেন। অবচেতন মন চেতন মনের মতো তর্ক করতে পারে না। আপনারা নিজের অবচেতন মনকে যাই বার্তা দিন না কেন, তার মধ্যে তর্ক করার ক্ষমতা থাকে না। আপনার দ্বারা প্রদান করা ভুল তথ্যগুলোকে সে সত্য বলে মেনে নেবে, আর তারপর আপনার অবচেতন মন সেই তথ্যকে সঠিক করে তুলতে কাজ করবে। আপনার দ্বারা প্রদান করা ভুল পরামর্শগুলোকেও বর্তমান পরিস্থিতি, অভিজ্ঞতা আর ঘটনার মধ্যে আলোকিত করে তুলতে শুরু করবে। আপনার সাথে যা কিছু ঘটনা ঘটে সেসব এজন্য ঘটে কারণ আপনারা বিশ্বাসের মাধ্যমে নিজের অবচেতন মনের উপরে সেটার ছাপ ছেড়ে যান। আপনারা যদি কোনো ভুল বার্তা দিয়ে থাকেন বা নিজের অবচেতন মন পর্যন্ত বিকৃত অবধারণা পৌঁছে দিয়ে থাকেন, তাহলে সেটাকে শীঘ্রই সংশোধন করতে হবে। এটাকে সংশোধন করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে নিজের অবচেতন মনকে লাগাতার সৃজনাত্মক আর সৎ ভাবনাপূর্ণ চিন্তা দ্বারা প্রসারিত করতে থাকা। আপনারা যদি
বারবার এটার পুনরাবৃত্তি করেন, তাহলে আপনার অবচেতন মন এটাকে স্বীকার করে নেবে। এখান থেকেই আপনারা নিজের জীবনে নতুন এবং আরও ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন, কারণ আপনার অবচেতন মন অভ্যাসের স্থান হয়। আপনার চেতন মনের অভ্যাসগত চিন্তাধারা আপনার অবচেতন মনে গভীর রূপে নিজের শেকড় গেড়ে থাকে। আপনারা যদি নিজের চিন্তাধারাকে সম্ভাবনাপূর্ণ, শান্ত আর সৃজনাত্মক রাখেন, তাহলে আপনার অবচেতন মন প্রতিক্রিয়া ব্যক্ত করে সদ্ভাব, শান্তি আর সৃজনাত্মক পরিস্থিতি সৃষ্টি করবে। আর আপনারা যদি ভয়, চিন্তা আর অন্যান্য প্রকারের নিরাশজনক চিন্তাধারার শিকার হয়ে ওঠেন, তাহলে আপনারা নিজের অবচেতন মনের শক্তিকে চিনে নিয়ে সেটাকে স্বতন্ত্রতা, খুশি আর সম্পূর্ণ স্বাস্থ্যের বার্তা প্রদান করা শুরু করে দিন। কারণ আপনার অবচেতন মন রচনাত্মক হয় আর মিরাকলি উৎসের সাথে একরূপ হয়। এটা সেই স্বতন্ত্রতা, খুশি আর সম্পূর্ণ স্বাস্থ্য উৎপন্ন করবে যে আদেশ আপনারা পূর্ণ বিশ্বাসের সাথে দিয়েছেন। আপনার সৃজনশীল অবচেতন মন তখন আপনার জন্য স্বাধীনতা ও সুখ নিয়ে আসবে। পরামর্শ দেওয়ার দারুণ ক্ষমতা। আপনারা এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে আপনার সচেতন মন হলো ফটকের পাহারাদার। এটা ভুল পরামর্শের হাত থেকে আপনার অবচেতন মনকে রক্ষা করে। এটা মস্তিষ্কের এই মূলভূত নিয়মের উপরে অবধারিত হয় যে আপনার অবচেতন মন পরামর্শের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়। আপনারা এমনটা দেখবেন যে আপনার অবচেতন মন তুলনা বা বিরোধ করতে পারে না, এটা তর্ক বিতর্ক করতে পারে না, আর নিজে থেকে কিছু ভাবনা চিন্তাও করতে পারে না। এসব কাজ অবচেতন মনের হয়। অবচেতন মন তো কেবল চেতন মন দ্বারা ছেড়ে যাওয়া স্বভাবের উপরে প্রতিক্রিয়া ব্যক্ত করে। এটা ভিন্ন ভিন্ন দিশার ব্যাপারে চিন্তা করে না, এটা কেবল সেটাই চিন্তা করে যেটা তাকে প্রদান করা হয়। পরামর্শের শক্তিকে আপনারা এই প্রকারে অনুভব করতে পারেন। ধরুন আপনারা কোনো জাহাজে রয়েছেন, সেটা একটু একটু নড়ছে। আপনারা নিজের কোনো সহযাত্রীকে এমনটা বললেন, আপনার অবস্থা আমার ভালো মনে হচ্ছে না। আপনার মুখ চোখ একেবারে ফ্যাকাশে দেখাচ্ছে। আপনাকে দেখে আমার এমনটা মনে হচ্ছে যে সামুদ্রিক সফরের কারণে আপনার হয়তো গা কাঁপছে। আমি কি আপনাকে আপনার কেবিন পর্যন্ত পৌঁছে দেব? সেই যাত্রীর ফ্যাকাশে চোখ, মুখ তার নিজের ভয় আর আশঙ্কার সাথে মিল খায়। সেই যাত্রী আপনার পরামর্শে, আপনার সহায়তায় নিজের কেবিন পর্যন্ত ঠিকই পৌঁছে যাবেন, কিন্তু সেখানে পৌঁছানোর পরে তিনি আপনার নেতিবাচক পরামর্শকে সঠিক হিসেবে মেনে নেবেন, কারণ সে আপনার পরামর্শ সঠিক হিসেবে ধরে নিয়েছিল। একই পরামর্শ, অনেক প্রতিক্রিয়া। আমাদের পক্ষে এটা বোঝা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে যে একই পরামর্শের উপরে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, কারণ তাদের বিশ্বাস বা অবচেতন মনের পরিস্থিতি ভিন্ন ভিন্ন হয়। আপনারা যদি নিজের সেই সহযাত্রীর স্থানে অন্য কারো কাছে গিয়ে এমনটা বলেন, হ্যালো, আপনার অবস্থা আমার ভালো মনে হচ্ছে না, সামুদ্রিক সফরের কারণে আপনার গা কাঁপছে না তো? এটা সেই ব্যক্তির মেজাজের উপরে নির্ভর করবে যে তিনি আপনার মশকরার উপরে হাসবেন নাকি আপনার সেখান থেকে কেটে পড়ার জন্য বলবেন। আপনার পরামর্শ তার উপরে কোনো প্রভাবই পড়বে না, কারণ তার এমনটা বিশ্বাস রয়েছে যে সামুদ্রিক সফরে তার কখনোই গা কাঁপতে পারে না। তার বিন্দুমাত্র ভয়ের অনুভব হবে না, বরং তার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে। পরামর্শ কেবল কোনো জিনিসকে কোনো ব্যক্তির মস্তিষ্কে পুরে দেওয়ার কাজ হয়। এটা এক মানসিক প্রক্রিয়া হয় যাতে পরামর্শ দেওয়া চিন্তাধারাকে স্বীকার করে নেওয়া হয়। আপনারা সর্বদা এটা মাথায় রাখবেন যে যে কোনো পরামর্শ চেতন মনের ইচ্ছা ছাড়া অবচেতন মনের উপরে কোনো প্রভাবই বিস্তার করতে পারে না। আপনার চেতন মনে সেই পরামর্শকে অস্বীকার করার শক্তির থাকে। জাহাজে ভ্রমণ করতে থাকা ব্যক্তির সামুদ্রিক ভ্রমণের কারণে গা কাঁপার কোনো ভয় ছিল না। তার পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি পূর্ণরূপে সুরক্ষিত।
আপনার এই নেতিবাচক পরামর্শ তাকে ভয় দেখানোর জন্য শক্তি ছিল না, কিন্তু আপনার সহযাত্রী আগে থেকেই অসুস্থ হয়ে পড়ার ব্যাপারে চিন্তিত হয়ে ওঠেন। এজন্যই আপনার পরামর্শের অনুরূপ পরিস্থিতি তৈরি হয়। প্রতিটি মানুষের ভেতরে অভ্যন্তরীণ ভয়, মান্যতা আর মত থাকে। এই অভ্যন্তরীণ মান্যতা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। পরামর্শের নিজস্ব কোনো শক্তি থাকে না। এর শক্তি সে সময় উৎপন্ন হয় যখন আপনারা একে মানসিক রূপে স্বীকার করে নেন। অবচেতন শক্তি পরামর্শের প্রকৃতির অনুরূপ কাজ করে। আমি নিজের হাত এগিয়ে দিতে রাজি আছি। বেশ কয়েক বছর ধরে আমি ক্যান্টন হলে লন্ডন ট্রুথ ফোরামে নিরন্তর বক্তৃতা দিয়ে আসছি। আমি কয়েক বছর আগে এটা স্থাপন করি। এর ডাইরেক্টর ডি ইভলিন ফিট আমাকে এক ব্যক্তির ব্যাপারে বলেন। তার ছোট মেয়ে রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং যন্ত্রণাদায়ক চর্মরোগ সোরিয়াসিস ছিল। অনেক জায়গায় চিকিৎসা করানো হলো, কিন্তু সমস্ত রকমের চেষ্টা করার পরেও কোনো লাভ হয়নি। সেই ব্যক্তি হতাশ হয়ে ওঠে। নিজেকে আর নিজের বন্ধুদের সর্বদা এমনটাই বলতেন। নিজের মেয়েকে সুস্থ দেখার জন্য আমি নিজের ডান হাত দিতেও রাজি আছি। ডি ফ্লিটয়ের বক্তব্য অনুসারে একদিন সেই ব্যক্তির পরিবার ঘুরতে গেলেন। রাস্তায় গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ল আর মেয়েটির পিতা ডান হাত কাঁধ থেকে আলাদা হয়ে যায়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে সেই ব্যক্তি দেখতে পেলেন যে ওনার অসুস্থ মেয়ের আর্থ্রাইটিস আর চর্মরোগ একেবারে ঠিক হয়ে গেছে। আপনারা সর্বদা এটা মাথায় রাখবেন যে আপনার নিজের অবচেতন মন কেবল সেই পরামর্শ দেবে যেটা সঠিক হবে, যেটা আপনার উপরে তুলে ধরবে আর সেটিই বাস্তবায়ন করবে। কারণ আপনার অবচেতন মন ইয়ার্কি বোঝে না, সেটা কেবল আপনার আদেশ পালন করে। আত্মপরামর্শ দ্বারা কিভাবে ভয় দূর করা যায়? আত্মপরামর্শের অর্থ হচ্ছে সুনিশ্চিত এবং সুনির্দিষ্ট, অর্থাৎ নিজেকে কোনো নিশ্চিত আর বিশিষ্ট ব্যাপারে পরামর্শ দেওয়া। প্রতিটি সাধনের মতো এটাও ভুল প্রয়োগ দ্বারা লোকসানদায়ক আর সঠিক প্রয়োগ দ্বারা অত্যন্ত উপযোগী হয়ে উঠতে পারে। জ্যানেট এক অত্যন্ত প্রতিভাবান যুবা গায়িকা ছিলেন। ওনার অপেরা প্রোডাকশন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অডিশন দিতে যাওয়ার ছিল। উনিও সেই অডিশন দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠেন, কিন্তু সঙ্গে সঙ্গে উনি আশঙ্কিতও ছিলেন। উনি এর আগেও 3 বার নির্দেশকদের সামনে অডিশন দেন, কিন্তু প্রতিবার ব্যর্থ হন। ওনাকে আবার একবার ব্যর্থ হওয়ার ভয় অস্থির করে মারছিল। ওনার কণ্ঠস্বর অত্যন্ত ভালো ছিল, কিন্তু উনি এমনটাই চিন্তা করেন যখন গান গাওয়ার সময় আসবে তখন আমি ভালো করে গাইতে পারবো না। এই ভূমিকা হয়তো আমার কোনো দিন অর্জন হবে না। এবারও ওনাদের আমার গান পছন্দ হবে না। ওনারা হয়তো এমনটা চিন্তা করবেন যে আমি আবার একবার অডিশন দেওয়ার মতো সাহস পেলাম কোথা থেকে। আমি অডিশন দিতে তো ঠিকই যাব, কিন্তু আমি এটা জানি যে আমি ব্যর্থ হয়ে উঠব। ওনার অবচেতন মন এই নেতিবাচক আত্মপরামর্শকে মেনে নেয়। ওনার অবচেতন মন সেটাকে সত্য প্রমাণিত করার কাজে লেগে পড়ল আর সেগুলোকে পরিস্থিতিতে বদলে দিল। যেহেতু এটা অবাঞ্ছিত আত্মপরামর্শ ছিল, সেজন্য ওনার ভয় বাস্তবে পরিবর্তিত হয়ে পড়ল এবং ওনার চিন্তাধারা সত্য প্রমাণিত হয়ে পড়ল। যুবা গায়িকা জেনেট নেতিবাচক আত্মপরামর্শ থেকে পার পেতে সফল হয়ে ওঠেন, কারণ উনি ইতিবাচক আত্মপরামর্শ দ্বারা নেতিবাচকতার বিরোধিতা করেন। উনি এক শান্ত কামরায় একা চলে যেতেন এবং একটা চেয়ারে আরাম করে বসে নিজের সম্পূর্ণ শরীরকে শিথিল করে ছেড়ে দিয়ে 2 চোখ বন্ধ করে দিতেন। উনি নিজের মস্তিষ্ক আর শরীরকে যথাসম্ভব স্থির করে শারীরিক নিষ্ক্রিয়তা দ্বারা মানসিক নিষ্ক্রিয়তাকে অনুপ্রাণিত করে তোলেন এবং নিজের মস্তিষ্ককে পরামর্শের প্রতি আরও বেশি গ্রহণশীল করে তোলেন। ভয়ের প্রতিকার করার জন্য উনি নিজেকে এমনটা বলতেন: আমি শান্ত, ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী। এই বাক্যকে উনি ধীরে ধীরে শান্তভাবে আর ভাবনার সাথে 5 থেকে 10 বার পুনরাবৃত্তি করতেন।
উনি দিনের মধ্যে বেশ কয়েকবার এই কাজটা করতেন, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার করতেন। এক সপ্তাহের ভেতরেই উনি অত্যন্ত বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তারপর নির্দিষ্ট দিনে উনি অত্যন্ত ভালো অডিশন দেন এবং সেই ভূমিকা ওনার অর্জন হয়। নিজের স্মৃতিশক্তির ওপর গর্বিত। ৭৫ বছর বয়স্ক এক মহিলার নিজের স্মৃতিশক্তির ওপর অত্যন্ত গর্ব ছিল। যদিও অন্যান্য আর সব বৃদ্ধা মহিলাদের মতো উনিও কখনো কখনো ভুলে যেতেন, কিন্তু ওনার দৃষ্টি কখনোই এই দিকে যায়নি। যখন ওনার বয়স বেড়ে উঠতে শুরু করলো, তখন উনি নিজের ভুলে যাওয়ার উপর বেশি করে দৃষ্টি দেন আর সেই ব্যাপারে ভাবনা চিন্তাও করতেন। কোনো জিনিস ভুলে গেলে উনি নিজেকে এমনটা বলতেন, বার্ধক্যের কারণে আমার স্মৃতিশক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। নেতিবাচক আত্মপরামর্শের কারণে উনি আরও বেশি না আমার ঘটনা ভুলে যেতেন, কিন্তু ওনার এমনটা অনুভব হয় যে উনি নিজে নিজেই ক্ষতি করছেন। উনি এই প্রক্রিয়াকে পাল্টে দেওয়ার সংকল্প গ্রহণ করলেন। এরপর থেকে যখনই উনি এমনটা চিন্তা করতেন যে ওনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে, তিনি তখনই সেই প্রক্রিয়াকে উল্টে দিতেন। উনি সময়ে সময়ে ইতিবাচক আত্মপরামর্শের অভ্যাস করতেন। উনি নিজেকে এমনটা বলতেন, আজ থেকে আমার স্মৃতিশক্তি উন্নত হয়েছে। এবার থেকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি জায়গায় আমার স্মৃতিশক্তি সর্বদাই প্রবল হয়ে থাকবে। সকল ঘটনা আমার স্পষ্টভাবে মনে থাকবে। আমি যা কিছু মনে করতে চাইব সেটা সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যাবে। আমার মধ্যে অত্যন্ত দ্রুততার সাথে উন্নতি হচ্ছে। খুব শীঘ্রই আমার স্মৃতিশক্তি আগের থেকে ভালো হয়ে উঠবে। এই প্রকারে মাত্র ৩ সপ্তাহের মধ্যেই ওনার স্মৃতিশক্তি স্বাভাবিক হয়ে ওঠে। স্বভাবের উপরে নিয়ন্ত্রণ অর্জন করা। একবার এক ভদ্রলোক আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসেন। উনি বলেন, ওনার বৈবাহিক জীবন আর ক্যারিয়ার দুটোই গভীর সংকটে পড়েছে। হ্যাডির সমস্যা সত্যিই অত্যন্ত সিরিয়াস ছিল, কারণ উনি অত্যন্ত চিড়চিড়ে আর রাগী স্বভাবের ব্যক্তি ছিলেন। এই ব্যাপারে উনি অত্যন্ত চিন্তিত হয়ে ওঠেন। যখনই অন্য কেউ ওনার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করত, উনি প্রচণ্ড রেগে উঠতেন। উনি নিজেকে এমনটা বলতেন, সবাই আমাকে অতিষ্ঠ করে মারছে আর আমাকে সবার থেকে নিজেকে রক্ষা করতে হবে। ওনার নেতিবাচক আত্মপরামর্শকে দূর করার জন্য আমি ওনাকে ইতিবাচক আত্মপরামর্শ প্রয়োগ করার পরামর্শ দিই। উনি সকালে, দুপুরে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে এমনটা বলতেন, আজ থেকে আমি আরও বেশি ভালো স্বভাবের হয়ে ওঠার চেষ্টা করব। এবার থেকে আমার মানসিক অবস্থা খুশি, সুখ আর প্রসন্নতার হয়ে উঠবে। প্রত্যেক দিন আমি আরও বেশি প্রেম করার যোগ্য আর বুদ্ধিমান হয়ে উঠছি। আমি নিজেকে আশেপাশের সকল মানুষের জন্য সৎ ভাবনার কেন্দ্র হয়ে উঠব এবং নিজের ভালো ব্যবহার দ্বারা তাদের খুশি করে তুলব। এই সুখকর প্রসন্ন স্বভাব এবার থেকে আমার স্বাভাবিক ব্যবহার হয়ে উঠবে। 1 মাস পরে ওনার পত্নী আর সহকর্মী এসে আমাকে এমনটা বলেন, এখন ওনার সাথে থাকতে সবারই খুব ভালো লাগে। বাহ্যিক পরামর্শের ওপর কিছু মন্তব্য। বাহ্যিক পরামর্শ অর্থাৎ অন্য কোনো ব্যক্তির পরামর্শ সকল যুগ আর বিশ্বের সকল প্রান্তে পরামর্শের শক্তি মানব জাতির জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক, ধার্মিক আর সাংস্কৃতিক মান্যতা এবং পরস্পরা বাহ্যিক পরামর্শের শক্তির জন্যই ফুলে ফেঁপে ওঠে। পরামর্শের প্রয়োগ নিজেকে অনুশাসিত করার জন্য করা যেতে পারে। যেসব ব্যক্তিদের মস্তিষ্কের নিয়মের ব্যাপারে জানা নেই, এর প্রয়োগ সেটা নিয়ন্ত্রণ করার জন্যও করা যেতে পারে। সৃজনাত্মক রূপে এটা অত্যন্ত সুন্দর হয়। নেতিবাচক রূপে এটা মস্তিষ্কের প্রতিক্রিয়ার সকল প্রতিমানে সবথেকে বেশি ধ্বংসাত্মক হয়। এর পরিণাম দুঃখ, ব্যর্থতা, কষ্ট, রোগ আর ধ্বংস হতে পারে। আপনারা কি কখনো এগুলোর মধ্যে কোনোটাকে স্বীকার করেন? মানুষের জন্মের পর থেকেই তার উপরে নেতিবাচক পরামর্শের সৃষ্টি হতে শুরু হয়, কিন্তু আমাদের এটা জানা থাকে না যে সেসবের বিরোধিতা কিভাবে করা যেতে পারে। এজন্য আমরা অচেতন রূপে সেসব স্বীকার করে নেই আর নিজের অভিজ্ঞতায় বদলে দেই।
এক প্রকারে আমরা বাহ্যিক পরামর্শকে স্বীকার করে নিয়ে সেগুলোকে আলোকিত করে তোলায় সহযোগিতা প্রদান করি। ছোটবেলায় আমরা অন্যদের পরামর্শের বিরোধিতা করতে পারিনি, আর এই ব্যাপারে আমাদের খুব একটা বেশি কিছু জানাও ছিল না। আমাদের মস্তিষ্ক এবং সেটার চেতন আর অবচেতন অংশ আমাদের কাছে এক রহস্যের মতোই ছিল, যেগুলোর ব্যাপারে আমরা চিন্তাও করতে পারতাম না। কিন্তু এখন আমরা বড় হয়ে উঠছি, আর এখন আমরা যে কোনো পরামর্শের চয়ন করতে পারি। ইতিবাচক আত্মপ্রকাশের প্রয়োগ করে আমরা নিজের পরিস্থিতি নতুন করে তৈরি করতে পারি আর অতীতকে বদলে ফেলতে পারি। সবার প্রথমে আমাদের সেসব বাহ্যিক পরামর্শগুলোর প্রতি জাগরুক হয়ে উঠতে হবে যেগুলো আগে থেকেই কাজ করছে। যদি পরীক্ষা না করা হয় তাহলে সেগুলো ব্যবহারের এমন সংস্কার তৈরি করতে পারে যেগুলো আপনাকে ব্যক্তিগত আর সামাজিক জীবনে ব্যর্থ করে তুলবে। সৃজনাত্মক আত্মা পরামর্শ নেতিবাচক পরিস্থিতি থেকে স্বাধীন করে তুলতে পারে, আর এমনটা যদি না হয় তাহলে নেতিবাচক পরিস্থিতি আপনার জীবনকে বিকৃত করে তুলবে আর ভালো অভ্যাসগুলোর বিকাশকে অসম্ভব করে তুলবে। নেতিবাচক পরামর্শ বা আপনি কি এমন প্রশ্নের কোনোটি মানছেন? আপনার এমনটা করা উচিত নয়। তুমি কিছুই করতে পারো না, বা তোমাকে দিয়ে কোনো কাজই হবে না, তুমি কখনোই কিছু হয়ে উঠতে পারবে না, তুমি ব্যর্থ হবে, এর দ্বারা কোনো লাভ হবে না। তুমি কি জানো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কাকে জানো। তোমার সফল হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, তুমি সম্পূর্ণ ভুল বা তোমার সব কিছুই ভুল, গোটা বিশ্ব রসাতলে চলে যাচ্ছে, এত চেষ্টা করে কোনো লাভ নেই। তোমার বয়স এখন অনেক বেশি হয়েছে, পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে পড়ছে, কি লাভ? এতে করে কিছুই যায় আসে না। জীবন যান্ত্রিক চাক্কি হয়ে উঠছে বা সীমাহীন ঘূর্ণন, তুমি কখনো জিততে পারবে না। সাবধানে থেকো, তোমার কোনো ভয়ঙ্কর রোগ হতে পারে। কাউকে বিশ্বাস করো না, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। নেতিবাচক পরামর্শের বিরোধিতা। সংবাদপত্র বা টিভিতে প্রত্যেক দিন আপনারা বেশ কয়েক ডজন এমন খবর পাবেন যেগুলো নিরর্থকতা, ভয়, চিন্তা, মানসিক চাপ আর উদ্বেগের বীজ বপন করে চলছে। আপনারা যদি সেগুলোকে সত্য হিসেবে মেনে নিয়ে সেগুলোকে নিজের ভেতরে স্থান করে দেন, তাহলে এসব চিন্তাধারা আপনার বেঁচে থাকার ইচ্ছাকেও শেষ করে দিতে পারে। আপনার যদি এমনটা বুঝতে পারেন যে আপনার এগুলোকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনার সামনে অনেক বিকল্প পথ খুলে যেতে পারে। নিজের অবচেতন মনকে সৃজনাত্মক আত্মপরামর্শ প্রদান করে আপনার এসব বিধ্বংসাত্মক চিন্তাধারার বিরোধিতা করতে হবে। আপনারা অন্যদের দ্বারা চাপিয়ে দেওয়া নেতিবাচক পরামর্শগুলোর পরীক্ষা করতে থাকুন। আপনার এসব বিনাশক আত্মপরামর্শের উপরে দয়া করার প্রয়োজন নেই। আমরা সকলেই নিজের শৈশব, কৈশোরাবস্থা আর অর্জন বয়স্ক জীবনে এসবের কারণে অনেক কষ্ট ভোগ করেছি। আপনারা যদি পেছনে ফিরে তাকিয়ে দেখেন, তা না হলে আপনার এটা মনে পড়ে যাবে যে আপনার মাতা পিতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকার সহযোগীরা কিভাবে আপনাকে নেতিবাচক পরামর্শ দেন। তাদের কথাগুলোর বিশ্লেষণ করলে আর সেসব কথার মধ্যে লুকিয়ে থাকা অর্থের উপরে ভালো করে দৃষ্টি দিলে আপনারা এটা দেখতে পারবেন যে সেগুলোর মধ্যে অধিকাংশ কথাই মিথ্যা ছিল। আপনার ভেতরে ভয় উৎপন্ন করে আপনার নিয়ন্ত্রণ করাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। বাহ্যিক পরামর্শের এই প্রক্রিয়া প্রতিটি বাড়ি, অফিস, ফ্যাক্টরি আর ক্লাবে চলতে থাকে। ধীরে ধীরে আপনারা এটা জানতে পারেন যে জ্ঞাত বা অজ্ঞানরত সবার পরামর্শের উদ্দেশ্য এটাই হয় যে আপনারা ঠিক তেমনটাই চিন্তা করুন, ঠিক তেমনটাই অনুভব করুন আর ঠিক তেমনটাই কাজ করুন যেমনটা তারা চান, যাতে তাদের লাভ হয়। তার জন্য আপনার যতই লোকসান হোক না কেন। ভুল পরামর্শের কারণে এক ব্যক্তির প্রাণ চলে যেতে পারে। আমার এক আত্মীয় একবার এক প্রখ্যাত জ্যোতিষীর থেকে নিজের ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন। সেই জ্যোতিষ আমার আত্মীয়কে এমনটা বলেন, ওনার হার্ট অত্যন্ত দুর্বল এবং উনি পরের অমাবস্যার দিন মারা যাবেন।
এই শুনে সেই আত্মীয় চমকে ওঠেন, আর উনি নিজের পরিবারের সকল সদস্যকে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শোনালেন। নিজের উকিলকে ডেকে পাঠিয়ে উইল ঠিক করালেন। আমি ওনার বিশ্বাসকে ন্যাড়া দেওয়ার চেষ্টা করলে উনি আমাকে এমনটা জানালেন যে সেই জ্যোতিষীর মধ্যে নাকি পারলৌকিক শক্তি আছে। জ্যোতিষীরা মানুষের ভালো বা মন্দ যে কোনোটাই করতে পারেন। এজন্য আমার সেই আত্মীয়ের সেই ভবিষ্যৎবাণীর উপরে পূর্ণ বিশ্বাস ছিল। অমাবস্যা যত কাছে আসে তত আমার সেই আত্মীয় কেমন যেন উদাস হয়ে থাকতে শুরু করলো, যখন কি 1 মাস আগেও উনি সম্পূর্ণ প্রসন্ন, সুস্থ আর উৎসাহে পরিপূর্ণ ব্যক্তি ছিলেন। কিন্তু এখন ওনাকে দেখলেই কেমন যেন অসুস্থ অসুস্থ মনে হলো। অমাবস্যার দিন ওনার হার্ট অ্যাটাক হলো আর উনি মারাও গেলেন। উনি এটা জানতেই পারলেন না যে ওনার মৃত্যুর কারণ উনি নিজেই ছিলেন। আমরা এই ধরনের না জানি কত গল্প শুনেছি, আর আমরা এমনটা চিন্তা করে ভয়ে কেঁপে উঠি যে এই বিশ্ব রহস্যময়ী অনিয়ন্ত্রণ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু সেই সব না তো রহস্যময় হয়, না হয় অনিয়ন্ত্রিত। আমার সেই আত্মীয় নিজেই নিজের প্রাণ নিয়েছেন, কারণ উনি এক ভুল পরামর্শকে নিজের অবচেতন মনে স্থান করে দিয়েছিলেন। যেহেতু জ্যোতিষী শক্তির উপরে ওনার ভরসা ছিল, সেজন্য ওনার অবচেতন মন সেই ভবিষ্যৎবাণীকেই পুরোপুরি স্বীকার করে নেয়। এবার আমরা অবচেতন মনের কার্যবিধির আধারে এটা দেখব যে মানুষের চেতনা না যৌক্তিক মস্তিষ্ক যে জিনিসটার উপরে বিশ্বাস করে অবচেতন মন সেটাকেই স্বীকার করে নেয় আর সেই অনুরূপ কাজ করতে থাকে। আমার সেই আত্মীয়র যখন সেই জ্যোতিষীর কাছে গেলেন তখন উনি পরামর্শ গ্রহণ করার মানসিক অবস্থায় ছিলেন। জ্যোতিষীর নেতিবাচক পরামর্শকেই উনি সত্য বলে মেনে নিয়েছিলেন। উনি আতঙ্কগ্রস্ত হন। ওনার এমন পূর্ণ বিশ্বাস ছিল যে অমাবস্যার দিন উনি মারা যাবেন। উনি সবাইকে সব ঘটনা জানালেন আর নিজের মৃত্যুর প্রস্তুতিতে লেগে পড়লেন। জ্যোতিষীর পরামর্শকে তার অবচেতন মন সঠিক বলে মেনে নেয় এবং ওনার মৃত্যুকে বাস্তবে বদলে দেয়। যে জ্যোতিষী ওনার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেন তার পরামর্শে কারো প্রাণ নেওয়ার মতো শক্তি ছিল না। আমার সেই আত্মীয় যদি মনের নিয়মগুলো জানতেন তাহলে তিনি সেই নেতিবাচক পরামর্শকে পুরোপুরি অস্বীকার করে দিতেন আর জ্যোতিষীর পরামর্শের উপরেই দৃষ্টি দিতেন না। উনি যদি নিজের চিন্তাধারা আর ভাবনার উপরে নির্ভরশীল হয়ে থাকতে পারতেন তাহলে আজ থেকে জীবিত থাকতেন। ভবিষ্যৎবাণী লোহার বর্মের ওপরে ছোড়া বরাবর বলের মতো হয়। উনি সহজেই ভবিষ্যৎ বক্তার পরামর্শকে অস্বীকার করে হাওয়ায় উড়িয়ে দিতে পারতেন, আর তাতে ওনার কোনো ক্ষতিও হতো না। কিন্তু সচেতনতা আর বুদ্ধিমত্তার অভাবের কারণে উনি নিজের মৃত্যুকে ডেকে নিয়ে আসেন। সর্বদা এটা মনে রাখবেন, অন্যের পরামর্শে নিজস্ব কোনো শক্তি থাকে না। আপনারা নিজের চিন্তাধারা দ্বারা সেগুলোকে শক্তি প্রদান করেন। আপনারা সেটাকে নিজের মানসিক সম্মতি দেন। আপনার এই চিন্তাধারাকে স্বীকার করে নেন আর এখান থেকেই আপনার অবচেতন মন সেটাকে অলৌকিক করে তুলতে কাজে লেগে যায়। এটা সর্বদা মনে রাখবেন, আপনার কাছে জীবন, প্রেম আর স্বাস্থ্য বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে। আধার বাক্যের শক্তি। প্রাচীন গ্রিসের সময় থেকে দার্শনিক আর যুক্তিশাস্ত্রীরা সিলোজিজম নামে এক যুক্তির অধ্যয়ন করেন। সিলোজিজমতে মস্তিষ্ক ব্যবহারিক প্রসঙ্গে তর্ক করে, অর্থাৎ আপনার চেতন মন যে প্রমুখ আধার বাক্যকে সঠিক হিসেবে মেনে নেবে তার থেকে নিষ্কর্ষ বের হবে আর সেটা অবচেতন মন পর্যন্ত পৌঁছাবে। প্রশ্ন বা সমস্যার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। কিন্তু আধার বাক্য সঠিক হলে নিষ্কর্ষ অবশ্যই সঠিক হবে। যেমন সকল মানুষ মরণশীল। সক্রেটিস একজন মানুষ, তাই সক্রেটিস মরণশীল। আপনার মনের যুক্তিবিন্যাস ঘটে এই পদ্ধতিতে। এর মানে আপনার সচেতন মন উপসংহারে তা সত্য বলে সিদ্ধান্ত গ্রহণ করে। এতে যতই প্রশ্ন বা সমস্যা থাকুক না কেন, অবচেতন মনের অসীম বুদ্ধিমত্তা তাকে গাইড করছে, পরিচালনা করছে এবং আধ্যাত্মিক, মানসিক ও বস্তুগতভাবে তাকে সমৃদ্ধ করে তুলবে। যেমন প্রতিটি গুণ প্রশংসনীয় হয়, দয়ালুতা এক গুণ হয়, এজন্য দয়ালুতা প্রশংসনীয় হয় এবং সকল নির্মিত জিনিস বদলায় আর সমাপ্ত হয়। মিশরের পিরামিড হচ্ছে এক নির্মিত জিনিস, এজন্য পিরামিড বদলাবে এবং সমাপ্ত হবে। প্রথম বাক্যকে প্রমুখ আর আধার বাক্য বলা হয়, আর সঠিক আধার বাক্য থেকে সঠিক নিষ্কর্ষ বের হয়।
কলেজের এক প্রফেসর মস্তিষ্ক বিজ্ঞানের ওপরে আমার কিছু বক্তৃতা শুনেছিলেন। উনি যখন আমার সাথে দেখা করার জন্য আসেন তখন উনি আমাকে এমনটা বলেন, ওনার জীবনের সব কিছু গড়বড় হয়ে গেছে। উনি নিজের স্বাস্থ্য, ধন সম্পদ আর বন্ধুবান্ধব সব কিছুই হারিয়ে ফেলেছেন। উনি যে কাজের হাত দেন সেটাই বিগড়ে যায়। আমি ওনাকে এমনটা বোঝাই যে ওনার সমস্যা যৌক্তিক রূপে ওনার আত্মবিকাশকে প্রমুখ আধার বাক্য থেকে উৎপন্ন হয়েছে। নিজের জীবনকে বদলানোর জন্য ওনাকে নিজের চিন্তাকে এক নতুন প্রমুখ আধার বাক্য স্থাপিত করতে হবে। ওনাকে এমনটা মেনে নিতে হবে যে ওনার অবচেতন মনের অসীম বুদ্ধিমত্তা ওনাকে আধ্যাত্মিক, মানসিক এবং ভৌতিক পথ প্রদর্শন নিজে থেকে বুদ্ধিমত্তা দ্বারা নির্ণয় গ্রহণ করার জন্য নির্দেশিত করবে। ওনার শরীরকে চিকিৎসা আর মানসিক শান্তি প্রদান করবে। প্রফেসর নিজের জীবনের এক মনের মতো চিত্র বানালেন। ওনার প্রমুখ আধার বাক্য ছিল, অসীম বুদ্ধিমত্তা আমাকে পথ প্রদর্শন করছে। আমি সম্পূর্ণ সুস্থ এবং আমার মস্তিষ্ক আর শরীরে সামঞ্জস্যের নিয়ম কাজ করছে। আমার কাছে সৌন্দর্য, প্রেম আর শান্তির প্রচুরতা রয়েছে। সঠিক কর্ম আর দেবীয় বিধানের সিদ্ধান্ত আমার সম্পূর্ণ জীবনকে নিয়ন্ত্রণ করছে। আমার প্রমুখ আধার বাক্য জীবনের শাশ্বত নিয়মের ওপরে আধারিত আর এমনটা অনুভব করি। আমার অবচেতন মন আমার চেতন মনের বিচার প্রকৃতির অনুরূপ প্রক্রিয়া ব্যক্ত করবে। এর কিছুদিন পরে সেই প্রফেসর আমাকে চিঠি লিখে জানান, আমি নিজের প্রমুখ আধার বাক্যকে ধীরে ধীরে শান্তির সাথে আর প্রেমের সাথে দিনের মধ্যে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করেছি। আমি এটা জানতাম যে সেগুলো আমার অবচেতন মনের গভীরে নেমে যাচ্ছে। আমার এমন বিশ্বাস ছিল যে আমার মস্তিষ্কের নিয়মের আধারে পরিণাম অর্জন হবে। আমি আপনার সাথে হওয়া বার্তালাপের জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞ এবং আমি এটাও বলতে চাই যে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত বেশি উন্নতি হচ্ছে এবং প্রভাবশালী উন্নতি হচ্ছে। অবচেতন মন তর্ক করে না। আপনারা এতক্ষণে এটা জেনেছেন যে অবচেতন মন অত্যন্ত বুদ্ধিমান হয় বা প্রাজ্ঞ। সে সকল প্রশ্নের উত্তর জানে, কিন্তু সে এটা জানে না যে সে সব কিছু জানে। অবচেতন মন আপনার সাথে তর্ক করে না বা মুখের উপরে জবাব দেয় না। এটা আপনার এমনটা কখনোই বলবে না যে আপনারা এর উপরে এই ধরনের পরামর্শের ছাপ যেন না ছাড়েন। আপনারা যখন এমনটা বলেন, আমি এমনটা করতে পারবো না, আমার বয়স অনেক বেড়ে গেছে, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, আমি ভুল জায়গায়, আমি ভুল পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি সঠিক নেতাদের চিনি না, তখন আপনারা এমন নেতিবাচক চিন্তাধারাগুলোকে নিজের অবচেতন মনে ভরে নেন আর সেগুলো সেই অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনটা করে আপনারা নিজেরাই নিজের ভালো হওয়ার রাস্তা আটকে নিজের জীবনের অভাব, সীমা আর কুণ্ঠা উৎপন্ন করছেন। আপনারা যখন নিজের চেতন মনে বাধা, অবরোধ আর বিলম্বে কল্পনা করেন, তখন আপনারা নিজের অবচেতন মনের বুদ্ধিমত্তা আর জ্ঞানের লাভ উঠাতে পারেন না। কারণ আপনার এমনটা বিশ্বাস হয় যে আপনার অবচেতন মন আপনার সমস্যার সমাধান করতে পারবে না। পরিণামস্বরূপ মানসিক আর ভাবনাত্মক সংকুলান ইত্যাদি রোগ আর নিউরোটিক প্রবৃত্তির জন্ম হয়। আপনারা যদি নিজের ইচ্ছাকে আলোকিত করতে চান আর কুণ্ঠার হাত থেকে মুক্তি পেতে চান, তাহলে দিনের মধ্যে বেশ কয়েকবার দৃঢ়তার সাথে এমনটা বলুন, অসীম বুদ্ধিমত্তা আমাকে আদর্শ যোজনার পথ দেখায়, সেদিকে নিয়ে চলে আর আবশ্যকতা জানায়। আমার অবচেতন মনের অধিক গভীর বুদ্ধিমত্তা এবার প্রতিক্রিয়া ব্যক্ত করছে যে আমি যা কিছু অনুভব করি সেসব বাইরে ব্যক্ত হয়। আমার চারপাশে লড়াই করার সমবুদ্ধি রয়েছে। কিন্তু আপনারা যদি এমনটা বলেন, এমন আর কোনো রাস্তা নেই, এবার আমার খেলা শেষ হয়েছে, এই সমস্যা থেকে বাইরে বের হওয়ার আর কোনো পথ নেই, আমি অবরুদ্ধ হয়েছি, এমন পরিস্থিতিতে আপনাদের অবচেতন মন থেকে কোনো উত্তর বা প্রতিক্রিয়া পাওয়া যাবে না। আপনারা যদি এমনটা চান যে আপনার অবচেতন মন আপনার জন্য কাজ করুক, তাহলে তার সহযোগিতা অর্জন করার জন্য আপনার তাকে সঠিক বার্তা প্রদান করতে হবে। কারণ সেটা তো সর্বদাই আপনার জন্য কাজ করে চলছে, আপনার হৃদয়ের স্পন্দন আর শ্বাসকে নিয়ন্ত্রণ করছে। আপনার আঙুল কেটে গেলে সেটা চিকিৎসার প্রক্রিয়া শুরু করে দেয়। এটার মূলভূত প্রবৃত্তি জীবনের প্রতি রয়েছে।
এটা সর্বদাই আপনার দেখাশোনা করে আর আপনাকে সুরক্ষিত রাখে। আপনারা এটা জানেন যে আপনার অবচেতন মনের কাছে তার নিজস্ব বুদ্ধিও থাকে। সেটা যদি আপনার চিন্তাধারার চিত্রের প্যাটার্ন স্বীকার করে নেয়, তাহলে সমস্যার উত্তর খোঁজার সময় আপনার অবচেতন মন প্রতিক্রিয়া ব্যক্ত করবে। এটা আপনার থেকে এমন আশা করবে যে আপনারা নিজের চেতন মনে কোনো সত্যিকারের নির্ণয় বা সিদ্ধান্ততে পৌঁছাতে চান। আপনার এটা মেনে নিতে হবে যে আপনার অবচেতন মনের কাছে উত্তর রয়েছে, কিন্তু আপনারা যদি এমনটা বলেন কোনো রাস্তা খোলা আছে কি না সেটা আমরা জানি না, আমি পুরোপুরি দ্বিধার মধ্যে রয়েছি, আমি কোনো উত্তর কেন পাচ্ছি না, তাহলে আপনারা নিজের প্রার্থনাকে অস্বীকার করছেন। সময় কাটাতে থাকা সৈনিকের মতো আপনারা এনার্জির প্রয়োগ তো করেন, কিন্তু আপনারা সামনের দিকে এগোচ্ছেন না। এবার আপনারা নিজের মস্তিষ্ককে বিশ্রাম দিয়ে আরাম করে বসে পড়ুন আর নিজের শরীরকে শিথিল করে ছেড়ে দিয়ে শান্তির সাথে এমনটা বলুন, আমার অবচেতন মন উত্তর জানে, এটা এই সময়ও প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি এটা জানি যেটা আমাকে এই মুহূর্তে আদর্শ উত্তর প্রদান করছে। আমার সত্যিকারের বিশ্বাস আমার অবচেতন মনের বুদ্ধিমত্তা আর জ্ঞানকে স্বাধীন করে তুলছে। এমনটা হচ্ছে বলে আমি অত্যন্ত আনন্দিত অনুভব করছি। আপনি যখন বাধা প্রতিবন্ধকতা তৈরি করছেন আপনার মনে, তখন কিন্তু আপনার অবচেতন মনে বাস করা জ্ঞান ও বুদ্ধিমত্তাকেও তাই করছেন। আপনার আকাঙ্ক্ষা বুঝতে এবং হতাশা দূর করতে প্রতিদিন অসংখ্যবার নিজের কথাগুলো জপতে থাকুন। গুরুত্ব সহকারে যে কথাগুলো মনে রাখবেন। আপনার অবচেতন মন আপনার সাথে তর্ক করে না, এটা চুপচাপ আপনার চেতন মনের আদর্শ মেনে নেয়। কিন্তু আপনারা যদি এমনটা বলেন আমি এর খরচ বহন করতে পারবো না, তাহলে আপনার অবচেতন মন সেটাকে সত্য করে তুলতে তার জন্য কাজ করবে। কোনো ভালো চিন্তাধারা শুনুন, আপনি যা তাই ভাবুন সারাদিন। ভালো কিছু চিন্তা করলে ভালো হবে, খারাপ চিন্তা করলে খারাপ হবে। আপনারা সেটাই হন যেটা আপনারা সারা দিন ধরে চিন্তা করেন। এর বদলে মনকে এমন আদেশ দিন, আমি এটা কিনব, আমি এটাকে নিজের মনে গ্রহণ করছি। আপনার কাছে বেছে নেওয়ার শক্তি রয়েছে, স্বাস্থ্য আর খুশিকে বেছে নিন। আপনারা বন্ধুত্বপূর্ণ বা অবন্ধুত্বপূর্ণ হওয়া নির্বাচন করতে পারেন। সহযোগী বন্ধুত্ব প্রেম করার যোগ্য হয়ে ওঠা নির্বাচন করলে সমস্ত সংসার প্রতিক্রিয়া ব্যক্ত করবে। অদ্ভুত ব্যক্তি বিকশিত করা এটাই হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি। নিজের শব্দের ওপর দৃষ্টি দিন। আপনার প্রতিটি আলগা বা না বাচক শব্দের হিসেব দিতে হবে। কখনো এমনটা বলবেন না আমি ব্যর্থ হয়ে পড়েছি, আমার চাকরি চলে যাবে, আমি ভাড়া মেটাতে পারবো না। আপনার অবচেতন মন হাসি মশকরা বুঝতে পারে না, সেটা সেই তিনটি জিনিসকে বাস্তবে বদলে দেবে। আপনার সবচেয়ে বড় কর্তব্য আপনার সঠিক বাছাই করার সামর্থ্য। আপনার চেতন মন দ্বার পাল হিসেবে ভাবুন। এর মুখ্য কাজই হচ্ছে মিথ্যে প্রভাবের হাত থেকে আপনার অবচেতন মনকে রক্ষা করা। এমনটা বিশ্বাস করুন যে কোনো ভালো জিনিস হতে পারে আর সেটা এখন হচ্ছে। বেছে নেওয়ার ক্ষমতা আপনার সবথেকে বড় শক্তি। আপনার মস্তিষ্ক খারাপ হয় না, প্রকৃতির কোনো শক্তি খারাপ হয় না। এটা এই জিনিসটার উপরে নির্ভর করে যে আপনারা প্রকৃতির শর্তগুলো কেমন প্রয়োগ করেন। নিজের মস্তিষ্কের প্রয়োগ প্রতিটি স্থানে মানুষকে আশীর্বাদ প্রদান করার জন্য, চিকিৎসা করার জন্য এবং প্রেরণ করার জন্য করুন। ভয়, অজ্ঞানতা আর অন্ধবিশ্বাসের পরিবর্তে শাশ্বত সত্য আর জীবনের সিদ্ধান্তগুলোর দৃষ্টিকোণ থেকে ভাবনা চিন্তা করতে শুরু করুন। নিজের চিন্তাধারা নিজেই বেছে নিন আর নিজের নির্ণয় নিজেই করুন। আপনারা নিজের আত্মার ক্যাপ্টেন হন আর নিজের ভাগ্যের মালিকও হন। এটা মনে রাখবেন, আপনার কাছে বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে। জীবন বেছে নিন, প্রেম বেছে নিন, স্বাস্থ্য বেছে নিন, খুশি বেছে নিন। এমনটা কখনো বলবেন না আমি করতে পারবো না। এই বাক্যের জায়গায় এমন বাক্য বলে ভয় থেকে মুক্তি পান। আমি নিজের অবচেতন মনের শক্তি দ্বারা সব কাজ করতে পারি। আপনার চেতন মন যেই জিনিসটাকে সত্য বলে মেনে নেবে, আপনার অবচেতন মন সেটাকে স্বীকার করে নেবে আর সেটাকে বাস্তবে বদলে দেবে। সৌভাগ্য, দৈব পথ প্রদর্শন, সঠিক কর্ম আর জীবনের সকল ভালোর প্রতি বিশ্বাস রাখুন। অন্যদের পরামর্শ আর কথায় আপনার আঘাত করার বিন্দুমাত্র শক্তি থাকে না।
একমাত্র শক্তি আপনার নিজের চিন্তাধারায় রয়েছে। আপনারা অন্যদের চিন্তাধারা বা পরামর্শকে অস্বীকার করতে পারেন, আর ভালো চিন্তাধারাকে দৃঢ়তার সাথে গ্রহণ করতে পারেন। আপনার কাছে এটা বেছে নেওয়ার শক্তি রয়েছে যে আপনারা ঠিক কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। বন্ধুরা, অধ্যায় 3-এর পরিসমাপ্তি এখানেই। অডিও বুকটির পরবর্তী অধ্যায় শোনার জন্য পজিটিভ সময় ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।